বৈষম্য বিরোধী আন্দোলন সহ ১৯টি ছাত্র সংগঠনের বৈঠক, আওয়ামী লীগ পুনর্বাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স। টানেলের বরাদ্দ বাড়িয়ে হাসিনার জন্য ৪৫০ কোটি টাকার অতিথিশালা, বিচার দাবি চট্টগ্রামবাসী। অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের ছন্ন ছাড়া ব্যাটিং, শেষ দিনে প্রয়োজন ২২৫ রান, হাতে ৩ উইকেট। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল ৯টার ২১ সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা ফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV এই চ্যানেলে। আওয়ামী লীগ পুনর্বাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে বৈষম্য বিরোধী আন্দোলন সহ ১৯টি ছাত্র সংগঠন। সোমবার রাতে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ফেডারেশন ও ছাত্র অধিকার পরিষদ সহ ১৯টি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গঠনকে সামনে রেখে সভায় ৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে। এর মধ্যে রয়েছে জিরো টলারেন্স টু আওয়ামী লীগ। এছাড়া আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালন করবে তারা। প্রত্যেকটি রাজনৈতিক দল আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে জিরো টলারেন্স, ছাত্র সংগঠনগুলো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। অর্থাৎ কোনো ফরম্যাটেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়ার সুযোগ দেওয়া হবে না। আগামী এক সপ্তাহ আমরা জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করছি। আমরা এই জাতীয় ছাত্র সংহতি এই সপ্তাহে আমরা যারা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল, ছাত্র সংগঠনগুলো ছিল, তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে এবং সেই প্রতিষ্ঠানে তারা ওই একতা এবং সংহতির যে বার্তাটি সেটি পৌঁছে দিবে। গণঅভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ৪৫০ কোটি টাকা দিয়ে নির্মাণ করা অতিথিশালাটি এখন পরিত্যক্ত। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা টানেলের ব্যয় বরাদ্দ বাড়িয়ে এই অতিথিশালা নির্মাণ করে সেতু বিভাগ। রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয়ের জন্য সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি চট্টগ্রামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। এ যেন প্রাচীন আমলের রাজা বাদশাহদের রংমহল। শেখ হাসিনার জন্য চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন এই অতিথিশালাটি নির্মাণ করে সেতু বিভাগ। ৫ আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অতিথিশালাটি এখন অনেকটাই পরিত্যক্ত। অতিথিশালা নির্মাণে ব্যয় ৪৫০ কোটি টাকা। দেখভালও করছে নৌবাহিনীর সদস্যরা। সাগর পাড়ে আনোয়ারা পার্কি সমুদ্র সৈকতে ৭২ একর জমির উপর প্রায় ৫,০০০ বর্গফুটের এই অতিথিশালায় কর্ণফুলী নামে একটি ভিআইপি বাংলো ছাড়াও আছে ৩০টি বাংলো। আধুনিক নির্মাণ শৈলীতে নির্মিত প্রতিটি বাংলো আছে সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন সহ জাদুঘর। বসানো হয়েছে ১,১৮২ টন ক্ষমতার শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র। অর্থ লুটপাটে বিলাসবহুল এই স্থাপনা নির্মাণ করা হয় বলে মনে করেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। সরকারি অর্থ অপচয়কারীদের বিচারের আওতায় আনারও দাবি তাদের। প্রত্যেকটা প্রকল্পের একটা ফিজিবিলিটি রিপোর্ট থাকে, আগে করা হয়। সেটা যদি যথার্থভাবে করা হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই যে দিনে এত টাকা লস, এত কোটি টাকা লস হচ্ছে মাসে, এটা হয়তো না। এখন এই লুটপাটের কাহিনী প্রকাশিত হচ্ছে। এই লুটপাটের সমগ্র চিত্র বাংলাদেশের অবস্থা আজকে কী অবস্থা, দেউলিয়ার মতো। টানেলের অর্থ দিয়ে অতিথিশালা নির্মাণের এই ঘটনাকে অপরাধ বলে মনে করেন চট্টগ্রামের মেয়রসহ নগর পরিকল্পনাবিদরা। পরিত্যক্ত এই অতিথিশালাকে পর্যটন শিল্পের বিকাশে ব্যবহারের দাবিও তাদের। ওয়ান সিটি টু টাউন আমরা যদি ওই ধরনের পরিকল্পনা করতে পারি, তাহলে একটা পর্যটন টাউন আমরা যদি করতে পারি, তাহলে দেখবেন অনেক লোক সেখানে যাবে এবং আলটিমেটলি আপনার রেভিনিউ বাড়বে। এটা এখন পর্যটনকে দেখি পর্যটন কিভাবে এটাকে ফ্রুটফুল করতে পারে, আর কোনো প্রাইভেট সেক্টরকে দেওয়া হোক অ্যাজ পর্যটন হিসাবে।
2% সুদে চীনের এক্সিম ব্যাংক থেকে 20 বছর মেয়াদে 5,913 কোটি টাকা ঋণ নিয়ে 10,689 কোটি টাকায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা হয় টানেলটি। এখন টানেলটি প্রতিদিনই লোকসান গুনছে 27 লাখ টাকা। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে পার্কি সমুদ্র সৈকত এলাকায় গড়ে তোলা হয় এই রিসোর্টটি। স্থানীয় ভাষায় এটিকে বলা হচ্ছে রংমহল। পতিত হাসিনা সরকারের আমলে এই রংমহলটি গড়ে তোলা হয়েছিল। এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে যদি গড়ে তোলা যায় তাহলে সেটি একদিকে যেমন রাজস্ব আয় বাড়বে, তেমনি টানেল পরিচালনার যে খরচ সেটিরও সমস্যার সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, আনোয়ারা, চট্টগ্রাম। গতকাল 25 নভেম্বর ছিল গণমাধ্যম জগতের একটি কালো দিন। শেখ হাসিনা নির্দেশে আওয়ামী লীগের নেতাদের যোগ সাজসে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এস আলম গ্রুপ এদিন দখল করেছিল দেশের শীর্ষ গণমাধ্যম 21 টেলিভিশন। দখলের পর 9 বছরে তিলে তিলে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় ইটিভিকে। শুধু তাই নয়, 21-এর পরিস্থিতির ভয় দেখিয়ে অন্যান্য গণমাধ্যমকেও চাপে রেখেছিল গত সরকার। 5 আগস্টের পর আবারও মুক্তির স্বাদ পায় 21 টেলিভিশন। নতুন আঙ্গিকে আবারও ফিরছে শুভ পরিবর্তনের ধারায়। 21-এর আবারও মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। রিপোর্ট মানিক শিকদারের। 21 মানে মাথা নত না করা, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সাধারণ জনগণের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত, জনপ্রিয়তার শীর্ষে থাকা এই গণমাধ্যম। জনমুখী সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের কারণে বারবার শাসক গোষ্ঠীর রোষানলে পড়ে এই প্রতিষ্ঠান। আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। I fight, I bring 21 back. 2014 সালের একতরফা নির্বাচনের চিত্র তুলে ধরা ও নিরপেক্ষ স্বাধীন সংবাদ প্রচার করা হলে কণ্ঠরোধ করে আওয়ামী শাসক গোষ্ঠী। আব্দুল সালাম সাহেব একজন এমন একজন মানুষ যে কিনা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ। সে কিন্তু এসব কখনোই মানেনি যে না আমি মিথ্যা প্রকাশ করব বা কিছু। নো, হি ওয়াজ অলওয়েজ কম্পিটেন্ট উইথ যে না আমার সত্য প্রকাশ করতে হবে, হোয়াট এভার দ্য থিং ইজ। সেটা সরকারের এগেনস্টে হোক বা বিরোধী সরকারের এগেনস্টেই হোক না কেন, আমরা সত্য প্রকাশ করব। যার কারণে কিন্তু এই ইনসিডেন্টগুলো হলো। 2015 সালের 5 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের কারণে 6 জানুয়ারি গভীর রাতে কর্মস্থল থেকে 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে আটক করা হয়। মিথ্যা মামলা সাজিয়ে বন্দি করে রাখা হয়। আমাকে অ্যারেস্ট করার কারণ তারা জানে যে আমি মাথা নত করার মতো লোক না, এবং আমি এই যে 21 টেলিভিশন নিয়ে এর আগেও অনেক সংগ্রাম করেছি। যখন একবার 2002 সালে বন্ধ হয়ে গেছিল, দীর্ঘ 5 বছর এই সংগ্রামের একটা ইতিহাস আছে। সুতরাং তারা জানতো যে আমাকে অ্যারেস্ট করে জেলে না ভরলে তারা এটা দখল করতে পারবে না। এরপর দীর্ঘ 2.5 বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে অমানবিক অত্যাচারের মধ্যে কাটাতে হয় 21-এর কর্ণধারকে। এর মধ্যে শুরু হয় প্রতিষ্ঠানটি দখলের ষড়যন্ত্র। 25 নভেম্বর গণমাধ্যমের ইতিহাসের একটি কালো অধ্যায়। এই দিন আওয়ামী সরকারের অলিগার্ক এস আলম গ্রুপ দখল করে দেশের শীর্ষ এই গণমাধ্যমকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুরো দখল প্রক্রিয়ায় নেতৃত্ব দেয় তৎকালীন ডিজিএফআই কর্মকর্তা কমান্ডার এম সোহায়েল, আর পেছনে কলকাঠি নাড়েন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক জেনারেল আকবর, লেফটেন্যান্ট কর্নেল রাশেদ আলম সহ ডিজিএফআই ও এনএসআইয়ের কয়েকজন কর্মকর্তা। এর মধ্যে রাশেদ আলম এখনও ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনাবাহিনীতে কর্মরত আছেন। দখল প্রক্রিয়ায় জড়িত ছিলেন শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদুল্লাহ। সেই দিনের ভয়াল স্মৃতি এখনও 21-এর কর্মীদের কাঁদায়। ডিজিএফআই, এনএসআই, সিডিএসবি, ডিবি প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার লোক ছিল। 21 টেলিভিশনের নিচ থেকে শুরু করে একেবারে টপ ফ্লোর পর্যন্ত, প্রতিটি ফ্লোরে, প্রতিটি সিঁড়িতে, এমনকি সবচেয়ে সেন্সিটিভ যে জায়গাটা পিসিআর, সেখানেও গোয়েন্দা সংস্থার লোকজন জড়ো হয়েছিল। আমাদের মধ্যে অনেক কষ্ট ছিল, যে কষ্টটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান আব্দুস সালাম স্যারের তিলে তিলে গড়ে তোলা সেই প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে
একদল বাজেয়াপ্ত করে নিয়ে গেলেন। 21 দখলের পর ব্যবস্থাপনা পরিচালক বনে যান আব্দুস সোবহান। মঞ্জুরুল হাসান বুলবুল সহ বেশ কিছু সাংবাদিক 21 টেলিভিশনের সংবাদ নিয়ে ছিনিমিনি খেলেন, নিজেদের আখের গুছিয়ে নিতে ব্যস্ত ছিলেন। এই 21 টেলিভিশন দখলের পিছনে কিন্তু মঞ্জুর হাসান বুলবুলের একটা নেপথ্যে যোগসাজশ ছিল এবং সে এইখানের পজিশন নিল, যে প্রধান সম্পাদক হলো। তারপরে এই যে পীযূষ বন্দ্যোপাধ্যায়, যারা এখানে আসছে তারা বিভিন্নভাবে দুর্নীতি করে এখান থেকে টাকা পয়সা উচ্চ বেতনে তারা কোনো কাজ করে নাই। এই দখলের মাধ্যমে শুধু 21 টেলিভিশনকেই ক্ষতিগ্রস্ত করেননি, গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওই সরকারটি যে গালভরা কথা বলতো যে আমরা অনেক লাইসেন্স দিয়েছি, মুক্ত গণমাধ্যম, তার সম্পূর্ণ বিপরীত কাজটি ছিল ইটিভি দখল করা। এবং তাতে অন্যদের যে বার্তাটি দেওয়া হলো যে আপনি যদি আমার সাথে না থাকেন, আমার কথা না শোনেন বা আমার কথা মতো না চলেন, তাহলে আপনাদেরও একই পরিণতি হতে হবে। আওয়ামী লীগ বরাবরই সংবাদ মাধ্যমের ত্রুটি চেপে ধরত বলে অভিযোগ সিনিয়র সাংবাদিকদের। 71-এর স্বাধীনতার পর গুটি কয়েক সংবাদপত্র ছাড়া বাকিগুলো বন্ধ করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের সরকার। গণমাধ্যম ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে গেল, চরিত্র পরিবর্তন হয়ে গেল এবং ফ্যাসিবাদের সফট ন্যারেটিভ প্রচারকারী হিসাবে তাদের পরিচয় তৈরি হলো। অবশ্যই গণমাধ্যমকে তখন ত্রুটি চেপে ধরা হয়েছিল। পরবর্তী তারই ধারাবাহিকতা আমরা গত 53 বছর ধরে দেখছি। জনপ্রিয়তায় শীর্ষে থাকা এই টেলিভিশন 9 বছরে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর 21 টেলিভিশনও দখলমুক্ত হয়। জনদাবির মুখে আবারও হাল ধরেন 21-এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। 21 টেলিভিশন ইজ অলওয়েজ, যেটা আমার চিন্তা ভাবনায় ছিল, একটা প্ল্যাটফর্ম যেখানে অন্য কোথাও বলার জায়গা না থাকলে 21 টেলিভিশন আছে, সেটা আমরা ফলো করছি। আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি এবং বাক স্বাধীনতায় বিশ্বাস করি। 21 টেলিভিশনকে নতুনভাবে সাজিয়ে তুলতে নতুন নতুন পরিকল্পনার কথাও তুলে ধরলেন ভাইস চেয়ারম্যান। আমাদের যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন, সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, হি নোজ হাউ টু হ্যান্ডেল দিস থিংস। তো আমার একটাই চাওয়া সবার কাছে, যে ওনার কাছে স্পেশালি, যে এই যে কাজগুলো হচ্ছিল, এই গণমাধ্যমকে এভাবে বাকরুদ্ধ করলো বা বিভিন্ন ধরনের তারা প্রতিষ্ঠান যে দখল করেছিল, এই যে এই জিনিসগুলো হচ্ছিল, এগুলো যাতে পুনরাবৃত্তি না হয়। কর্মীদের নিষ্ঠা ও দর্শকের ভালোবাসায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের গুরু দায়িত্ব নিয়ে জনগণের পাশে থাকবে, এই প্রত্যয় 21-এর কর্ণধার ও সকল কর্মীদের। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। বিনা দোষে কন্ডেম সেলে 12 বছর, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চান শুকুর আলী। আপনারা দেখছেন সকাল 9টার 21 সংবাদ। ছোট থেকে বড় হয়েছেন যে ভিটে মাটিতে, 18 বছরে বন্দি জীবন কাটিয়ে আজ সবকিছু অচেনা মুন্সিগঞ্জের শুকুর আলীর কাছে। জীবনের প্রতিটা দিনই এখন অনিশ্চিত। 12 বছর বিনা দোষে কেন থাকতে হলো কন্ডেম সেলে? এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইবেন তিনি। রিপোর্ট শাকির আরজু। দীর্ঘ 18 বছরের কারাজীবন শেষে অবশেষে মুক্ত শুকুর আলী। চারপাশে সব অচেনা মুখ, অচেনা বাড়িঘর। নামছি, মনে করেন আমি হেন ছোটতন বড় হয়েছি, আমার জন্ম হয়েছে, আমি হেন দোকান করছি, কিন্তু আমি হনে আইসি মতন জেলখানার তো নাই, মনে করেন আইয়া দিয়ে আমি কোনো কিছু চিনি না। তখন অনেকক্ষণ দাঁড়াইয়া হ্যাঁ চাই কি ওই কোনো পরিচিত লোক পাই না, ঠিক আছে। কতক্ষণ চৌরাস্তা, একটা চৌরাস্তার মুহূর্ত, মোটরের মধ্যে কতক্ষণ দাঁড়ায় থাকিয়া খুব যেমন নিজের কাছে এই লাগলো, জানি আমি কি কেবল চিনি না। শুকুর আলী বলেন, মামলা চালাতে গিয়ে নিজের বসতভিটা আর সামান্য জমির সবটুকু বিক্রি করতে হয়েছে আগেই। বর্তমানে বড় মেয়ের কাছে থাকছেন তিনি। না, আমি কখনো মনে করি না যেন আমি বাইরে হইতে পারি, কারণ কোনো তো মনে করেন এই নাই, কোনো সারা নাই, মানে কোনো ব্যবস্থাই নাই যেন আমার এরকম কোনো কিছু। উচ্চ আদালত তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলেও কেন তারপরও 12 বছর তাকে অবৈধভাবে কন্ডম সেলে আটকে রাখা হলো, সেটার জবাব চান তিনি। ক্ষতিপূরণ সামু, ঠিক আছে, কথাটা বোঝেন আমারে, আমি কোনো তো কেউ গিয়া কারে ধরমু, কেমবে করমু, কীভাবে এটা করমু,
যদি আমার কেউ সাহায্য করে সেটার ব্যাপারে তো হয়, আমি যদি কিছু আমার জন্য হয় আর কি। না, আমাদের আবেদন করবই যে আমরা যথাযথ শাস্তি, যেন এটা পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এটা একটা এক্সাম্পল থাকতো। সাজার আগে পরে মিলিয়ে 2024 সালের 11 নভেম্বর পর্যন্ত তিনি লাল দালানে বন্দী ছিলেন টানা 18টি বছর। এর মধ্যে 2006 সাল থেকে ছিলেন কাশিমপুরের কন্ডেম সেলে। একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে খালাস পেলেও 12 বছর ছিলেন সেই কন্ডেম সেলে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আবার নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। আদানি বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ খতিয়ে দেখছে অন্ধ্রপ্রদেশ সরকার। আমন্ত্রণ আবারও সকাল 9টার 21 সংবাদে। এবার সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক খবর। শীর্ষ ব্যবসায়ী ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ এবার খতিয়ে দেখছে ভারতের অন্ধ্রপ্রদেশ সরকার। এদিকে আদানি গ্রুপের সঙ্গে নতুন বিনিয়োগ না করার ঘোষণা দিয়েছে ফরাসি জ্বালানি সংস্থা টোটাল এনার্জিস। আদানি গ্রুপের সৌরবিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত নথি খতিয়ে দেখছে অন্ধ্রপ্রদেশ সরকার। যে চুক্তি নিয়ে মার্কিন আদালতে মামলা, সেটি বাতিল করা হবে কিনা তারও সিদ্ধান্ত নেবে চন্দ্রবাবু নাইডুর সরকার। এদিকে ভারতের আদানি ফাউন্ডেশনের কাছ থেকে অনুদান হিসেবে 100 কোটি রুপি নিতে অস্বীকৃতি জানিয়েছে তেলেঙ্গানা রাজ্য সরকার। ঘুষ ও প্রতারণার অভিযোগের কথা উল্লেখ করে তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেন, রাজ্যের সম্মান রক্ষার স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। অন্যদিকে ঘুষের অভিযোগ থেকে মুক্তি না পাওয়া পর্যন্ত আদানি গ্রুপের কোম্পানিতে নতুন বিনিয়োগ না করার ঘোষণা দিয়েছে ফরাসি জ্বালানি সংস্থা টোটাল এনার্জিস। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বৈষম্য বিরোধী আন্দোলন সহ 19টি ছাত্র সংগঠনের বৈঠক, আওয়ামী লীগ পুনর্বাসনের বিরুদ্ধে জিরো টলারেন্স। টানেলের বরাদ্দ বাড়িয়ে হাসিনার জন্য 450 কোটি টাকার অতিথিশালা, বিচার দাবি চট্টগ্রামবাসীর। অ্যান্টিকা টেস্টে বাংলাদেশের ছন্ন ছাড়া ব্যাটিং, শেষ দিনে প্রয়োজন 225 রান, হাতে 3 উইকেট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।